সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার দারুণ বোলিং, মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিং, তানজিদ হাসান তামিমের 50-তে 1-0 লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে 8 উইকেটে জিতেছে, পাকিস্তানকে এক প্রকার পাত্তাই দেয়নি বাংলাদেশ। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সেকান্দার আলী। সেকান্দার ভাইয়ের সঙ্গে আমরা প্রথম ম্যাচ নিয়ে কথা বলবো। সেকান্দার ভাই, এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানকে এমন দাপুটেভাবে হারাবে? এটা কল্পনাই করা যায়নি। বাংলাদেশ জিততে পারে এবং জিতবে সেরকম একটা প্রত্যাশা অবশ্যই ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা যে এত বেশি ভালো এবং এত সুন্দর করে জিতবে সেটা আসলে চিন্তা করার কারো খোরাক ছিল না। আমরা যেটা দেখেছি সেই বাংলাদেশের ক্রিকেটটা অসাধারণ খেলার একটা রহস্য রয়েছে এবং একটা কারণ ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, সেটা হলো যে এবারের প্রিপারেশনটা অন্য সময়ের চেয়ে ভালো হয়েছে। বাংলাদেশ সবসময় আমরা দেখেছি যে প্রিপারেশন নিয়ে থাকে, যে তারা কোনো ম্যাচ খেলে না। একটা সময় বাংলাদেশ ম্যাচ খেলার ট্রেডিশন ছিল যে কোনো সিরিজের আগে, এবং সেই ম্যাচ তাদেরকে একটা রিলিফের জায়গা দিতে এবং ছন্দে থাকার অবস্থা নিয়ে আসতো। যেসব প্লেয়ার অফ ফর্মে থাকতো তাদেরকেও ছন্দে ফেরার একটা সুযোগ দিত। তো এবার গত কয়েক বছর ধরে আমরা সেই জায়গা থেকে বাংলাদেশকে তেমন একটা প্র্যাকটিস করতে দেখিনি। তা বর্তমান যারা ক্রিকেট পরিচালনা বিভাগে রয়েছেন কিংবা যারা কোচিং স্টাফ থাকেন, তাদের হয়তো একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছিল যে ওভারলোড বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার জন্য, যাতে ওভারলোড না হয়ে যায় সেজন্য তারা ওই সিরিজের আগে ম্যাচগুলো খেলতো না। কিন্তু তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, এবং এই সময়টা দেখা গেল আপনার বিদেশিরা যদি সিরিজ নাও চায় বা প্র্যাকটিস ম্যাচ নাও চায়, সেক্ষেত্রে নিজেদের মধ্যে অন্তত একটা টুর্নামেন্ট কিংবা ডোমেস্টিক যেসব খেলা হয় সেগুলো অ্যাডজাস্ট করে, অথবা আপনার যে কোনো এই দল বা এইচপির সঙ্গে দুটো ম্যাচ খেলে আপনি যদি সরাসরি মাঠে আসেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই ম্যাচগুলো বাংলাদেশ বা সেই সিরিজগুলো বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, আপনার যেটা বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট হয়েছে সেখানে সবাই পারফর্ম করেছে এবং ভালো ক্রিকেট খেলাতেই এখন কিন্তু আউটপুটটা দিতে পেরেছে। এবং আপনি দেখেন সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে কন্ডিশন যদি ভালো কন্ডিশন হয়, 2015 সালে আমরা দেখেছি যখন খুব ভালো কন্ডিশন হয়েছিল, 4 জন পেসার নিয়েও বাংলাদেশ খেলেছে এবং মাশরাফির নেতৃত্বে, এবং সেই সময় বড় বড় দলের বিপক্ষে বাংলাদেশ সফল হয়েছে। একইভাবে এখানে পাকিস্তানের বোলিং লাইন আপ খুবই শক্তিশালী, কিন্তু তাদের চেয়েও শক্তিশালী বাংলাদেশের পেস বোলিং ইউনিট এবং বোলিং ইউনিটও বলতে পারেন ইন এ সেন্স। তো সেই জায়গা থেকে তারা যে বোলিংটা করেছে, স্পেশালি আপনি যদি প্রথম 9 ওভার বাদ দেন, তার পরবর্তীতে নাহিদ রানা 5 ওভার টানা 5টা উইকেট নিয়েছে। এই 5টা উইকেটই তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। নাহিদ রানার প্রতি ওভারে একটা করে উইকেট নেওয়া, পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া, প্রতি মুহূর্তে একটা করে মেরুদণ্ডের কশেরুকা যেটা বলি আমরা, সেটা ভেঙে দেওয়ার মতো। এরকম বোলিং সচরাচর হয় না, যেটা হওয়ার কারণে অন্যরা যে ল্যাকিংসটা ছিল অন্য বোলারদের, আপনি সেটেলে আড়াল পড়ে গিয়েছে। এবং পরবর্তীতে মিরাজ দেখবেন 10 ওভার শেষ করে দিয়েছে। এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা 10 ওভার শেষ করার দেখি না, নর্মালি ক্যাপ্টেনই করে না, অন্যদেরকে দিয়ে করে, কিন্তু ক্যাপ্টেন এখানে সুযোগ নেয়। আমরা আগেও দেখেছি, এখানেও দেখছি ক্যাপ্টেন সুযোগ নেয়, কারণ এই সুযোগটায় তিনি যে অফ ফর্মে রয়েছেন সেই ফর্মটা হয়তো কাটিয়ে ওঠার জন্যই, অফ ফর্মটা কাটিয়ে ওঠার জন্যই চেষ্টা করেন। এবং আজকে যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ, সেটা অসাধারণ খেলেছে, সব মিলিয়ে ইম্প্যাক্ট ইনিংস। এবং যখন আপনার 114 রানে প্রতিপক্ষকে অল আউট করা গেছে, তখন এত লো স্কোরিং বাংলাদেশ সবসময় লো স্কোরিং ম্যাচে ভালো খেলে, ব্যাটিংগুলো ভালো হয়। সেই জায়গাটা আজকেও আমরা দেখেছি যে 115 রানের টার্গেট চেজ করতে নেমে তারা কিন্তু প্রথমে যদি সাইফ আউট হয়ে গেছে, কিন্তু তারপরে তানজিদ হাসান তামিম খুবই ফ্লুয়েন্ট ছিল, এবং তার সঙ্গে আপনি যদি নাজমুল হোসেন শান্তকে চিন্তা করেন, তো শান্ত কিন্তু একটা জুটি গড়ে দিয়েছে। সেই জুটিটা শেষ করে আসতে সহজ হয়েছে, এবং ইফতারের ঠিক আগ মুহূর্তে খেলাটা শেষ করে দিয়েছে। ওরাও খেলা শেষ করেছে, তারপরে আজানটা দিয়েছে। তার মানে একটা দারুণ একটা কনসিকুয়েন্স, সবাই যেন একটা স্বস্তির জায়গায় পৌঁছে গেল, এত দারুণ একটা ম্যাচ জিতলো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এখন প্রতি ম্যাচেই এরকম হবে, এরভাবে দাপুটে ক্রিকেট খেলে জিতবে বাংলাদেশ তা নয়। বাংলাদেশের এগারলি এই সিরিজটা 2015 সালে যেমন এই মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, আমি মনে করি এখনও সেই সুযোগ তৈরি হয়েছে, এবং সেটাই, এই সুযোগটা বাংলাদেশের কাজে লাগানো উচিত, যেন যে কোনোভাবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা যায় এবং তারা যেন দারুণভাবে খেলে পরবর্তী সিরিজের জন্য, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল যে সিরিজটা রয়েছে সেটার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি সবগুলো ম্যাচ জিতেন, তাহলে আপনার যে পয়েন্ট অর্জন হবে সেই পয়েন্টটা আপনার জন্য খুবই একটা
মোহরের মতো, কারণ এই পয়েন্টগুলো যোগ হলেই কেবলমাত্র আপনার পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার জন্য যে 8 নম্বর র্যাঙ্কিং থেকে 7 নম্বরে উত্তীর্ণ হওয়া বা উন্নীত হওয়া, সেই এফোর্টটা আপনাকে দেবে, অর্থাৎ আপনাকে গ্রাফটা উপরের দিকে তুলে দেবে। তো আমি মনে করি যে আজকের ম্যাচের ইম্প্যাক্ট আগামী ম্যাচে দেখতে পাবেন। ভাইয়া, যেটা কথা ছিল ইফতারের ঠিক আগে একটা কথা চলছিল যে হয়তো 6টার সময় খেলা শেষ করে আবার 40 মিনিট বিরতি দিয়ে আবার খেলা শুরু হবে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের দুই ক্রিকেটারই হয়তো চেয়েছেন যে ম্যাচটা শেষ করে দিই, বা পাকিস্তানও তেমন খুব চাপ দেয়নি বাংলাদেশকে। তানজিদ হাসান তামিমকে দেখলাম আম্পায়ার জিজ্ঞেস করছিলেন যে তোমরা কি উঠবে নাকি, দূর থেকে দেখে যেটা মনে হচ্ছিল, হ্যাঁ ইফতারের আগের কথা বলছি। তো শেষ মুহূর্তে আজানটাও দিল, ওয়াইডটাও হলো, বাংলাদেশ জিতে গেলো। তবে নাহিদ রানার স্পেলটা নিয়ে যদি একটু বলতেন, ওয়াকার ইউনুস তার সঙ্গে কথা বলেছেন, নাহিদ রানা কিন্তু ওয়ানডে সেটআপ থেকে বাদ পড়েছিলেন। পুরো নাহিদ রানার জার্নিটা যদি একটু আপনি এলাবোরেট করতেন, 5 উইকেটের আজকে এবং পুরো জার্নিটা। দেখুন, নাহিদ রানা যখন ওয়ানডে অভিষেক হয়েছে, তিনি কিন্তু ওয়ানডেতে অত একটা এফেক্টিভ বোলার না, বেসিক্যালি না। আজকে তিনি খুবই অসাধারণ বোলিং করেছেন, কন্ডিশন তার ফেভারে গেছে, ইভেন উইকেট ছিল, স্পোর্টিং উইকেট ছিল, একবার পেস বান্ধব উইকেট ছিল তা বলবেন না, কিন্তু স্পোর্টিং উইকেট ছিল, অর্থাৎ ব্যাটিং এবং বোলিং দুটো ট্রু উইকেট যেটাকে বলে, স্পোর্টিং উইকেট বলা ভালো। সেই ক্ষেত্রে আপনার দু দলের জন্য সমান সুযোগ সুবিধা ছিল, কিন্তু নাহিদ রানা স্পেলগুলি অসাধারণ করে ফেলেছেন এবং তার ছোট ছোট আউট সুইং, ছোট ছোট ইন সুইং, আবার রাইট পয়েন্টে ডেলিভারিগুলো, গুড লেন ডেলিভারিগুলো পাকিস্তানের ব্যাটারদেরকে বিট করেছে। আর এখানে 4 জন অভিষেক হয়েছে, অভিষেকের এই নতুন 4 জন প্লেয়ার কিন্তু আপনার প্রথম টপ অর্ডার যে 3 জন আছে তারা কিন্তু ওপেনিং জুটিটা কিন্তু ভালো শুরু করেছিল। পাওয়ার প্লের 9 ওভার পর্যন্ত তারা মোটামুটি 41 রান নিয়ে একটা জায়গায় পৌঁছে গিয়েছিল। যখন নাহিদ রানা ব্রেক থ্রুটা দিল, তারপরে কিন্তু পাকিস্তান এলোমেলো হওয়া শুরু করলো। যদি অন্যরা কিন্তু অন্য বোলাররা আজকে অতটা গুছিয়ে করতে পারছিলেন না। যদি নাহিদ রানার কথা বলি, তিনি প্রতিটা স্পেল তার যে উত্থান, তার বেসিক্যালি টেস্টে তার যেরকম উত্থান সেটা ওয়ানডেতে না, সীমিত ওভারের ক্রিকেটগুলো তিনি খেলছেন। মাঝখানে এই বিপিএলের আগের বিপিএলে তাকে যতটা তাকে বিশ্রাম দেয়, এই যে তার মাথার মধ্যে ঢুকে দেওয়া এই বিশ্রাম নীতিই কিন্তু তাকে পিছিয়ে দিয়েছে। ফলে তিনি কিন্তু ভালো করছিলেন না, ন্যাশনাল টিমে থেকে অনেকটা ছিটকে পড়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিলেন। সেই জায়গা থেকে এবারের বিপিএলে তিনি টানা ম্যাচ খেলেছেন, ভালো করেছেন এবং সেটার আউটকামই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই যে আপনি ডোমেস্টিক ক্রিকেটও খেলছেন, সেটা ঠিক আছে, সারা বছর তো আপনার খেলা নেই, আপনি ম্যানেজ করে খেলবেন, ঠিক আছে, বিশ্রাম দেওয়ার যেখানে দরকার পড়বে সেই সময় ন্যাশনাল টিম অবশ্যই তাকে বিশ্রাম দেবে এবং যারা ফিজিও রয়েছেন, ট্রেনার রয়েছেন, তারা সেটা দেখবেন। কিন্তু রানার আগের 5 ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছিলেন, প্রথম ম্যাচে 2 উইকেট পেয়েছিলেন তার আফগানিস্তানের বিপক্ষে, তার পরবর্তীতে 1 উইকেট করে পেয়েছেন, সবগুলো ম্যাচে ছিল বাইরে। আজকে তার দেশীয় অভিষেক এবং ওয়ানডে অভিষেক, আর নিজের হোম মাঠে, হোম অফ ক্রিকেট যেটাকে আমরা বলি, সেই মাঠে আপনার এরকম আউটস্ট্যান্ডিং একটা পারফর্ম করতে পারা, এটা কিন্তু অসম ব্যাপার। এবং তাকে 5 ওভার না, টানা 7 ওভার স্পেল করেছেন, টানা 7 ওভার করেছেন, অর্থাৎ 7 ওভারে স্পেল করেছেন, মিডল ওভার, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ছিল। যে কোচ বলে গিয়েছিলেন যে আমরা মিডল অর্ডার এবং মিডল ওভার, এই যে মাঝের 10 থেকে 11 থেকে কাউন্ট করা হয় 40 ওভার পর্যন্ত, এই যে 30 ওভার, এই 30 ওভার 30 ওভার, রাইট, 30 ওভার, এই 30 ওভারটা কিন্তু খুবই কার্যকর এবং এই 30 ওভারে যত কম যদি ব্যাটিং করেন তাহলে আপনি রান বের করবেন এবং উইকেট কম দেবেন, আর যদি বোলিং করেন তাহলে আপনি ব্রেক থ্রু দিতে হবে। তো এই জায়গাটায় বাংলাদেশের ল্যাকিং ছিল। নাহিদ রানা এই জায়গাটা আজকেই পেরেছেন, আজকে সেটা কাভার করে দিতে পেরেছেন, যে কারণে 30.4 ওভারেই পাকিস্তানকে অল আউট করা সম্ভব হয়েছে। পরের দিকে মিরাজ দারুণ বোলিং করেছেন এবং লাইন ঠিক রেখে দুটো ডেলিভারি একটা দিয়েছেন একদম। আমি যদি তাসকিন আহমেদ এবং মুস্তাফিজের কথা বলি, তারা ভালো করেছেন। তবে নাহিদ রানার ডেফিনেটলি এই ধারা যদি অব্যাহত থাকে এবং তিনি যদি বোলিং নিয়ে কাজ করতে থাকেন আর একটু শার্পলি, কীভাবে আরও বেশি একটু ছোটো ছোটো সুইং করানো যায়, যেটা ওয়াটিস গিবসন শেখাতেন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন যে বোলিং কোচ রয়েছেন শন টেইট, তিনি হয়তো এইভাবে তাকে কিছু কিছু টিপস দেবেন। এবং সবচেয়ে ভালো দিক ছিল এবার যে পিসিএল চলার কালে প্রত্যেকটা কোচরা ওখানে ছিলেন এবং তারা দেখে দেখে প্রত্যেকটা বোলিং কোচ বোলারকে গাইড করেছেন, ব্যাটিং কোচ ব্যাটারদের গাইড করেছেন, হেড কোচ সবাইটা মনিটর করছেন। এইটার আউটপুটটা আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সবসময় অ্যাক্টিভ থাকে না, কিন্তু এবার যেহেতু বিশ্বকাপ যায়নি এবং তাদের এই যে লম্বা ছুটি গেছে, এই ছুটি থেকে ফিরে এসে এখানে তারা এই কাজটা করেছেন এবং এটার আউটকাম অবশ্যই পাওয়া যাবে।
লাস্ট কোয়েশ্চেন, একাদশটা আপনার মন মতো হয়েছে? কালকে আমি আপনি একাদশ নিয়ে অনেকক্ষণ কথা, আগের ম্যাচে যে লাস্ট ওয়ানডে যেটা খেলেছে সেখানে 80 অড ইনিংস খেলেছেন, তাকে ড্রপ করে সাইফ এবং তানজিদকে খেলানো, অঙ্কনকে না খেলানো, আফিফকে ইনক্লুড করা, একাদশটা আপনার কাছে কেমন লেগেছে? তানভীর ইসলামকে লেফট আর্ম স্পিনার তাকে না খেলানো, রিশাদকে খেলানো, সব মিলে একাদশটা আপনার মন মতো হয়েছে বা পছন্দ হয়েছে একাদশটা? একটা জায়গায় শুধুমাত্র আপত্তি রয়েছে, সেই জায়গাটা হচ্ছে যে আপনার সৌম্য সরকারকে না খেলানোটা। কারণ হচ্ছে সৌম্য সরকার শেষ যে ম্যাচটা খেলেছে এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলেছিলেন এবং সৌম্য সরকার পুরো সিরিজটাই ভালো করেছেন। তো সেই জায়গা থেকে সৌম্য অবশ্যই ডিজার্ভ করে যে এখানে খেলা। আমি জানি না কী কারণে টিম ম্যানেজমেন্ট এরকম পরিবর্তন করলো। সাইফকে আপনি খেলাতে চান, ঠিক আছে, সৌম্যকে 1 ডাউনে না দিয়ে তাকে ওপেন করিয়ে সাইফকে 4 নম্বরে অটো খেলাতে পারেন, অথবা 3 নম্বরে সাইফকে নামিয়ে আপনি শান্তকে 4-এ দিতে পারতেন, এটাকে তো অটো দেওয়া যেত, 5-এ ওখানে থাকতো। একজনকে মিডল অর্ডারে যে যায় আপনি আফিফকে নিয়েছেন, সেই জায়গায় আফিফকে না দিলেও পারতেন এই ম্যাচে, পরবর্তী ম্যাচে কোনো দেওয়া যেতে পারতো। কিন্তু সম্মুখে এখানে না খেলানোর অর্থ হলো আপনি ইনজাস্টিস করছেন। আপনি একটা ছন্দে থাকা ব্যাটার, এখন কী কারণে বলতে পারে যে সে মাঝখানে ছুটি কাটিয়েছে, ই করেছে, অন্যরা খেলেছে, সেসব কারণ থাকতে পারে, অনেক কিছুই হয়তো তুমি বাংলাদেশে, কিন্তু তার ছুটিটাও কিন্তু যৌক্তিক ছিল। তার ওয়াইফ ছিল, হ্যাঁ, পিতৃত্বকালীন ছুটি, তার ওয়াইফ ছিলেন আমেরিকায়, সেখানে তার বেবি রয়েছে, সেই জায়গা থেকে তিনি এসেছেন এবং এসে বিসিএল খেলেছেন। সেক্ষেত্রে তাকে এই সম্মানটা অবশ্যই দেওয়া ছিল এবং সুযোগটা দেওয়া উচিত ছিল। সম্মুখে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে অবশ্যই লাগবে এবং ইভেন নিউজিল্যান্ডের বিপক্ষেও লাগবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ভালো খেলেন, সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেন, কন্ডিশনটা ভালো খেলেন। তো নিউজিল্যান্ড ঘরে মাঠে খেলবে, বাংলাদেশের বিপক্ষে এখানে হোমে খেলবে, কিন্তু সৌম্য এখানে ভালো করবে না এখন থেকে, কারণ ওনার স্কিলে অনেক পরিবর্তন এসেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি ডিজার্ভ করেন এবং এই একটি জায়গা ছাড়া আর সব ঠিক আছে। সেখানে ভাই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সিরিজের প্রথম ওয়ানডে তো বাংলাদেশ খুব ভালোভাবে জিতে নিল। আমরা প্রত্যাশা করব শুক্রবারে যে ম্যাচটা আছে সেদিনই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করবে এবং ইনশাআল্লাহ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেই সিরিজটা শেষ করবে এবং মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে র্যাঙ্কিংয়ে একটু লাভ দিবে এবং বিশ্বকাপের পথে আরেকটু এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।